আজ থেকে প্রায় ৩৭ বছর আগের ঘটনা, অর্থাৎ ১৯৮৫ সালে। এ সময় মহাকাশে এক চাঞ্চল্যকর উদ্ধার অভিযান হয়েছিল। ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের এক স্পেস স্টেশন ছিল স্যালুইট 7, মানে আর কি ওই সময় রাশিয়ার একটা স্পেস স্টেশন। তো এই স্টেশনটা হঠাৎ কোনো এক অজানা কারণে মহাকাশে নষ্ট হয়ে যায়। আর এটা নষ্ট হয়ে যাওয়ায় তখন এটাকে আর পৃথিবী থেকে কন্ট্রোল করা যায় না। এখন এই স্টেশন যেহেতু কন্ট্রোল করা যাচ্ছে না, তখন এটা ধীরে ধীরে পৃথিবীর দিকে হেলে পড়তে শুরু করে। এমন একটা অবস্থা হয় যে এই স্টেশন কিছুদিনের মধ্যেই পৃথিবীর কাছাকাছি চলে এসে পৃথিবীতে আঘাত হানবে। এখন এত বিশাল স্টেশন যদি পৃথিবীতে আঘাত হানে, তাহলে তো মহাবিপদ, বড় ধরনের বিপর্যয় হবে। পৃথিবীর কোনো এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এখন এই বড় বিপদের হাত থেকে পৃথিবীকে বাঁচার জন্য রাশিয়া 2 নভোচারীকে মহাকাশে পাঠায়, যাতে তারা ওখানে গিয়ে এই স্পেস স্টেশনটা দ্রুত ঠিক করার চেষ্টা করে। এই স্টেশন কেবল ঠিক করা গেলেই এটা আর পৃথিবীতে নিক্ষিপ্ত হবে না। এরপর 2 জন সাহসী নভোচারী মহাকাশে যান, কিন্তু তাদের এই উদ্ধার কাজটা মোটেও সহজ ছিল না। ওই ত্রুটিযুক্ত স্টেশনটা নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ক্রমাগত ঘুরছিল। এই ঘুরন্ত অবস্থাতেই 2 নভোচারীকে স্টেশনে প্রবেশ করতে হবে, সেটা মেরামত করতে হবে। এটা আসলে ছিল এক অকল্পনীয় চাঞ্চল্যকর অভিযান। এটা পুরোপুরি সত্য ঘটনা। আজ এই মহাকাশের অবিশ্বাস্য উদ্ধার অভিযানের গল্পটাই বলতে চলেছি। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। সময়টা হচ্ছে তখন ১৯৮৫ সাল। এ সময় সোভিয়েত ইউনিয়নের 2 নভোচারী, অর্থাৎ ওই সময় রাশিয়ার 2 নভোচারী মহাকাশে তাদের কাজে এসেছেন। তারা এই স্যালুইট 7 স্টেশন মেরামতের কাজেই এসেছিলেন। স্পেস স্টেশন বলতে এক বিশাল মহাকাশযানকে বোঝায়। নভোচারীরা যখন মহাকাশে কোনো কাজে আসে, তখন তারা বিভিন্ন প্রয়োজনে এই স্পেস স্টেশনে এসে অবস্থান নেয়। দেখা গেল নভোচারীরা যে মহাকাশযানে করে এসেছে তার জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। তারা তখন এই স্টেশনগুলোতে এসে জ্বালানি নিয়ে নেয়। আবার দেখা গেল কোনো স্যাটেলাইট বাইরে এসে স্থাপন করতে নভোচারীদেরকে দীর্ঘ সময় মহাকাশে থাকতে হবে। তখনও নভোচারীরা এই স্পেস স্টেশনগুলোতে এসেই অবস্থান নেয়। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। নভোচারীরা এগুলো দিয়ে দীর্ঘদিন মহাকাশে অবস্থান করতে পারে। আবার এই স্টেশনগুলোতে কিন্তু নভোচারীরা নানা গবেষণার কাজও করত। এই স্যালুইট 7ও ছিল ঠিক এরকমই একটা স্টেশন। তো রাশিয়ার এই 2 নভোচারী এটা মেরামতের কাজ করছিল। আসলে এই স্টেশনের বাইরের স্তরে একটা ছোট্ট ছিদ্র হয়েছে, এটা বন্ধ করার জন্যই মূলত এই নভোচারীদের এখানে আসা। তবে এই মেরামত কাজ করতে গিয়ে 4 ঘন্টারও বেশি সময় পার হয়ে যাচ্ছে। এখন এত সময় ধরে কিন্তু নভোচারীদের মহাকাশে কাজ করা কোনোভাবেই উচিত নয়। কারণ হচ্ছে মহাকাশে ভেসে থাকা অবস্থায় যদি হুট করে তাদের অক্সিজেন শেষ হয়ে যায়, তাহলে তারা কিন্তু মহাবিপদে পড়বে। ওই মুহূর্তে অক্সিজেন না পেলে তাদের নির্ঘাত মৃত্যু। এর জন্য কন্ট্রোল রুম থেকেও বলা হচ্ছে এই 2 জন যেন দ্রুত সেই স্পেস স্টেশনে ঢুকে পড়ে। এই 2 জন নভোচারীর একজন হচ্ছেন ভ্লাদিমির, অন্যজন হচ্ছেন ল্যাজেরিভা বা সংক্ষেপে লাজ। অক্সিজেন শেষের দিকে, তাই তারা 2 জন দ্রুত তাদের কাজটা শেষ করে নেন। এ সময় হঠাৎ লাজ লক্ষ্য করেন তার হাতের গ্লাভসে প্রেক জাতীয় কিছু একটা ঢুকে ছিদ্র হয়ে গেছে। এখন এই ফুটো দিয়ে অক্সিজেন বের হয়ে যাচ্ছিল। খুবই চিন্তার বিষয়, অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে গেলে তো মহাবিপদ। তাই লাজকে এখন দ্রুত স্টেশনে ঢুকাতে হবে। এ সময় ভ্লাদিমির লাজের কাছে আসে এবং লাজকে নিয়ে দ্রুত স্পেস স্টেশনের গেটের দিকে যাওয়া হয়। ভ্লাদিমির লাজকে স্টেশনের দরজায় নিয়ে এসেছিল। লাজকে ভিতরে ঢুকানো হয়, ভ্লাদিমিরও ভিতরে ঢুকবে। কিন্তু এ সময় ভ্লাদিমির কোনো কিছু থেকে আসা একটা আলো দেখে থমকে যায়। সে এটা দেখে অনেক অবাক হয়েছিল, আর এটার দিকে অনবরত তাকিয়ে থাকায় সে স্টেশনে ঢুকতে দেরি করে ফেলে। এখন দরজা যেহেতু খোলা ছিল, তাই ভিতরের অনেক অক্সিজেন বের হয়ে যায়। এদিকে লাজও কিন্তু পুরোপুরি ভিতরে ঢুকতে পারেনি। তাকে একদম ভিতরে নিয়ে যাওয়া কিন্তু ভ্লাদিমিরেরই দায়িত্ব ছিল। তো এগুলো সে কিছুই না করে বড় ভুল করে ফেলে। এটা তার গাফলতি, আর এটার জন্য কিন্তু লাজের মৃত্যু পর্যন্ত হতে পারত। তবে ভাগ্যক্রমে তেমন কিছু হয়নি। এই ঘটনার কিছুদিন পর নভোচারী 2 জন পৃথিবীতে ফিরে এসেছিলেন। ভ্লাদিমিরকে রাশিয়ান গবেষণা সংস্থায় ডাকা হয়েছে। মানে আমেরিকার যেমন নাসা রয়েছে, ঠিক তেমনি রাশিয়ারও এরকম একটা মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে। তো ভ্লাদিমিরকে এখানে জিজ্ঞেস করা হয় সে কেন ওই দিন এরকম গাফলতি করেছিল। মহাকাশে বিভিন্ন কারণে আলো তৈরি হতেই পারে, তাই বলে তো তাকে থমকে যাওয়া যাবে না।
তখন আবার ভ্লাদিমির এখানে মজা করে বলে সে যে আলোটা দেখেছে সেটা নাকি একটা অ্যাঞ্জেলের শরীর থেকে এসেছিল। মানে সে বলে সে মহাকাশে ফেরেশতা দেখেছে, তাই চোখ ফেরাতে পারেনি। আসলে এটা সে যোগ করেছিল, কিন্তু সংস্থায় যারা চিকিৎসক ছিলেন তারা মনে করেন ভ্লাদিমির মেন্টালি অসুস্থ, তাই ভ্লাদিমিরকে মহাকাশ মিশনে যাওয়া থেকে পুরোপুরি ব্যান করা হয়। মানে ভ্লাদিমির আর কখনো মহাকাশ যাত্রায় যেতে পারবে না। এতে ভ্লাদিমির একদম হতভম্ব হয়ে যায়। সে এভাবে ব্যান হবে সে ভাবতে পারেনি। পরে বাসায় এসে সে তার স্ত্রীকে এসব ব্যাপারে বলছিল। এখানে আবার ভ্লাদিমিরের কথা এবং আচরণে বোঝা যায় ভ্লাদিমির আসলেই কিছুটা অসুস্থ। সে তার স্ত্রীর সাথে উদ্ভট সব ব্যাপারে কথা বলে, আবার না বুঝে শুনে সে যেখানে সেখানে জিনিসপত্র ফেলে দেয়। এখন মহাকাশে তো কোনো কিছু ফেলে দিলে সেটা ভেসে থাকে, কিন্তু পৃথিবীতে তো এরকম নয়। এখানে কিছু ফেলে দিলে তা নিচে পড়বে, এখানে গ্র্যাভিটি রয়েছে। ভ্লাদিমির এই ব্যাপারটাই বারবার ভুলে যায়। এদিকে দেখা যায় ওই মহাকাশ স্টেশন অর্থাৎ স্যালুইট 7, এটাকে এখন রাশিয়া তাদের গবেষণা সংস্থা থেকেই কন্ট্রোল করে। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল মহাকাশের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু এই স্টেশনটার উপর আঘাত এনেছে। এতে স্টেশনে বড় ধরনের সমস্যা হয়, সেটা ঠিকঠাক কাজ করছিল না, এবং একটা সময় এটার সাথে পৃথিবীর সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার গ্রাউন্ড কন্ট্রোল থেকে এটাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এখন এত বড় স্পেস স্টেশন যদি কাজ না করে তাহলে তো মহাবিপদ। তাদের গবেষণার কাজগুলো বন্ধ হয়ে যাবে। আবার এই যে মাত্র মহাকাশ স্টেশনটার সংযোগ বিচ্ছিন্ন হলো, এটা কিন্তু এখন নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধীরে ধীরে হেলে পড়ছে। আর এভাবে হেলে পড়তে থাকলে কিন্তু এটা একটা সময় পৃথিবীতে আঘাত হানবে, তখন তো আরও বড় বিপদ। এদিকে নিয়ন্ত্রণ হারানোর খবরটা জানাজানি হলে পুরো বিশ্বে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। কারণ এই মহাকাশযানটা পৃথিবীর কোথায় গিয়ে পড়বে তা ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না। আর যেখানে পড়বে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখন এই ভয়ানক অবস্থা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ওই সময় রাশিয়ায় এক জরুরি মিটিং বসে। প্রশাসনের কথা হলো আর যাই হোক না কেন এই স্টেশন পৃথিবীতে পড়তে দেয়া যাবে না। আবার অন্যদিকে এই সময় নাকি আমেরিকার যে নাসা রয়েছে তারা একটা দল তৈরি করেছে, যে দলটার পরিকল্পনা হলো তারা এই সুযোগে মহাকাশে যেয়ে রাশিয়ার এই নিয়ন্ত্রণ হারানো স্টেশনটা জব্দ করে নিবে। মানে আর কি আমেরিকা সুযোগ বুঝে রাশিয়ার এই বিশাল স্টেশনটা হাতিয়ে নিতে চাচ্ছে। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কিন্তু কোনো কালেই ভালো সম্পর্ক ছিল না। তো এখানে রাশিয়ার প্রশাসন বলছে তারা তাদের স্টেশন কোনো মতেই আমেরিকার হাতে যেতে দিবে না। তার আগে তারা তাদের স্টেশন ঠিক করে ফেলবে, আর যদি তা করতে না পারে তাহলে সেটা পুরোপুরি ধ্বংস করে দিবে, কিন্তু আমেরিকার হাতে যেতে দিবে না। ওই সময়ে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার ফ্লাইট পরিচালক ছিলেন ভ্যালেরি। মানে ভ্যালেরির আন্ডারেই আর কি মহাকাশের যাত্রাগুলো হতো। তো ভ্যালেরিকে প্রশাসন বলে একটা টিম গঠন করে মহাকাশে পাঠাতে। তারা যে এই নিয়ন্ত্রণ হারানো স্টেশনটা ডক করবে, ডক করে এটা মেরামত করা হবে। এটা ঠিক হয়ে গেলে তো আর কোনো সমস্যা থাকছে না। এখানে ডক করা বলতে বোঝানো হচ্ছে পৃথিবী থেকে একটা মহাকাশযান বা স্পেসক্রাফট মহাকাশে যাবে, সেটা যে ওই নিয়ন্ত্রণ হারানো স্টেশনটাকে নিজের সাথে লাগিয়ে নিবে। মহাকাশযানগুলো আসলে মহাকাশে যেয়ে স্টেশনের সাথে যুক্ত হতে পারে এভাবে। তো এভাবে লাগিয়ে নিতে পারলে ওই নষ্ট স্টেশনটা আর নিয়ন্ত্রণহীনভাবে হেলে পড়বে না। এরপর নভোচারীরা ওই ত্রুটিযুক্ত স্টেশনটার ভিতরে যাবে, তারপর সেটা মেরামত করবে। মেরামত করে সেটা ঠিক হয়ে গেলে সেটা আবার আগের মতো পৃথিবী থেকেই নিয়ন্ত্রণ করা যাবে, তখন আর কোনো বিপদ নেই। তো এটাই হচ্ছে সেই মিশন স্যালুইট 7 উদ্ধার কাজ। এরপর ফ্লাইট পরিচালক অর্থাৎ ভ্যালেরি এই উদ্ধার কাজ নিয়ে তাদের পরিকল্পনা করছিলেন। মানে কে কে যাবে আর কিভাবে স্টেশনটা ডক করা হবে। এখানে জানা গেল এই স্টেশনটা প্রতি সেকেন্ডে 1 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে। মানে প্রতি মিনিটে স্টেশন তার জায়গায় 60 ডিগ্রি করে ঘুরে যায়। তো এরকমভাবে ঘুরতে থাকা অবস্থায় কিভাবে সেটার মুখ বরাবর অন্য আরেকটা মহাকাশযান গিয়ে লাগবে, এটা বেশ চিন্তার বিষয়। বিজ্ঞানীরা বলছিল অভিজ্ঞ নভোচারীরা হয়তো এই কাজটা করতে পারবে। এখানে 3 জনের নাম বিশেষভাবে বলা হচ্ছে। এই 3 জন নভোচারী তাদের প্রশিক্ষণের সময় চলন্ত মহাকাশযানে ডক করা শিখেছিল। এই 3 জনের মধ্যে ভ্লাদিমিরও ছিল। তবে ভ্লাদিমিরকে যেহেতু ব্যান করা হয়েছে তাই তাকে আর এই মিশনে নেওয়া হবে না। এরপর বাকি 2 জন সহ আরও বেশ কিছু নভোচারীকে জরুরিভাবে ডাকা হয়। তাদেরকে মহাকাশে পাঠানোর আগে একটা প্রস্তুতি পরীক্ষা দিতে হবে। মানে তাদেরকে একটা কম্পিউটার চালিত গেমের মধ্যে বসানো হবে। সেখানে তারা দেখবে যে তারা যে মহাকাশযানে করে মহাকাশে যাচ্ছে সেটা নিয়ে গিয়ে ওই ঘুরতে থাকা স্পেস স্টেশনটার সাথে যুক্ত করতে বা ডক করতে পারে কিনা। এই গেমের মতো ব্যাপারটাকে সিমিউলেশন বলে। এই সিমিউলেশনে যদি তারা সফল না হয়
তাহলে তারা বাস্তবে মহাকাশে গিয়ে এত কঠিন কাজ কোনোদিনই করতে পারবে না। অন্যদিকে সকালে ভ্লাদিমির ও তার বন্ধু ভিক্টর পুকুরে ফিশিং করছিল। এখানে বন্ধু ভিক্টরও ছিল ভ্লাদিমিরের মতোই একজন নভোচারী। তারা দুইজন কথা বলছে, তো এ সময় গবেষণা সংস্থার লোক এসে ভিক্টরকে ডেকে নিয়ে যায়। তাকে এই মিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। ভিক্টরকে বলা হলো যে তাকে মহাকাশে গিয়ে স্টেশন ডক করতে হবে। বেশ ঝুঁকিপূর্ণ কাজ, তবে ভিক্টর এখানে রাজি। এরপর একে একে বেশ কিছু নভোচারীকে সিমুলেশনে পাঠানো হয়। যারা এখানে ডক করে দেখাতে পারবে তাদেরকেই পরে সরাসরি মহাকাশে পাঠানো হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখানে শুধুমাত্র ভিক্টরই কাজে সফল হয়, আর কোনো নভোচারী এই সিমুলেশনে সফল হতে পারে না। মানে ভিক্টর বাদে আর কেউই ঘুরন্ত স্টেশনটার সাথে তাদের মহাকাশযান যুক্ত করতে পারছিল না। একটা পর্যায়ে তো পরিচালক নিজে পর্যন্ত সিমুলেশনে চলে যান। তিনি নিজে গিয়েও এই ডকের কাজটা করতে পারেন না। আসলে এটা খুবই জটিল বিষয়। স্টেশনটা প্রতি সেকেন্ডে একটু একটু করে ঘুরে যায়, তাই তার মুখ বরাবর গিয়ে যুক্ত হওয়া খুবই কঠিন কাজ। এখানে যদি স্টেশনটা একটু ধীরে ঘুরতো বা ঘুরানোটা থামাতো তাহলে আর এই সমস্যাটা হতো না। যাই হোক, এভাবে নানা চেষ্টায় 1 মাস পার হয়, কেউই ডক করতে পারে না। তো সবশেষে এখন অবস্থা এমন যে শুধুমাত্র ভিক্টরই ডকের কাজটা পারে, আর কেউ পারে না। কিন্তু কথা হলো মিশনে শুধু একজনকে পাঠানো যাবে না, কমপক্ষে 2 জন হতে হবে। তো এখন বাধ্য হয়ে ফ্লাইট পরিচালক ভ্লাদিমিরের সাথেই দেখা করেন। ভ্লাদিমিরকে এই মিশনের সবকিছু খুলে বলা হলো। এতে একটা পর্যায়ে ভ্লাদিমির রাজি, সে মিশনে যাবে। এরপর ভ্লাদিমির ও ভিক্টর দুইজনই ভালোভাবে সিমুলেশন পাশ করে। তাদেরকে বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়। এদিকে আবার তারা তাদের স্ত্রী পরিবারের কাছে এই মিশনের অনুমতি নিতেও এসেছিল। খুবই ঝুঁকিপূর্ণ মিশন, তাই তাদের পরিবার রাজি হয় না। কিন্তু এই দুজনের যাওয়া ছাড়া তো প্রশাসনের হাতে আর কোনো উপায় নেই। আর এরপর আসে সেই দিন যখন ভিক্টর ও ভ্লাদিমির মহাকাশে যাচ্ছেন। রকেটে স্পেসক্রাফট বা মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। ধীরে ধীরে সেটা পৃথিবী থেকে বের হয়ে মহাকাশে প্রবেশ করে। এরপর মহাকাশে এসে রকেটের বিভিন্ন অংশ একে একে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন প্রথমে রকেট বুস্টারগুলো বিচ্ছিন্ন হয়, তারপর একটা সময় এক্সটার্নাল ফুয়েল বিচ্ছিন্ন হয়। এরপর সবশেষে বাকি থাকে স্পেসক্রাফট বা মূল মহাকাশযান। এই মহাকাশযানের মধ্যেই রয়েছে ভ্লাদিমির ও ভিক্টর। এরপর তাদের এই মহাকাশযানটি ধীরে ধীরে একটা কক্ষপথে চলে আসে। মানে পৃথিবী পৃষ্ঠের চারদিকে একটা লাইন ধরে বা পথ ধরে অনবরত ঘুরতে থাকে। এই লাইন বা কক্ষপথেরই দূরে কোথাও ওই স্যালুইট 7 স্টেশনটাও রয়েছে। এখন ভ্লাদিমিরদের কাজ হচ্ছে প্রথমে ওই স্টেশনটা খুঁজে বের করা, তারপর দ্রুত সেটার কাছে যেতে হবে। শুরুর দিকে তারা স্টেশনটা খুঁজেই পাচ্ছিল না, এতে ভ্লাদিমিররা বেশ হতাশ হয়ে যায়। তবে 2 দিন পর ভিক্টর লক্ষ্য করে দূরে কিছু একটা জ্বলজ্বল করছে। এটাই সেই স্পেস স্টেশন। এরপর তারা দ্রুত সেটার দিকে এগিয়ে যায়। কন্ট্রোল রুম থেকে নির্দেশনাও দেয়া হচ্ছিল। একটা সময় নভোচারীরা স্টেশনের অনেক কাছাকাছি চলে আসে। এখন এটার সাথে ডক করা অর্থাৎ নিজেদের মহাকাশযানটা যুক্ত করার পালা। কন্ট্রোল রুম থেকে বলা হয় ভ্লাদিমিররা শুধুমাত্র 3টা সুযোগ পাবে নিজেদের মহাকাশযানকে ওই স্টেশনের সাথে যুক্ত করার জন্য। এতে যদি না হয় তাহলে কিন্তু মহাবিপদ, কারণ তখন তাদের মহাকাশযানের জ্বালানি শেষ হয়ে যাবে, আর জ্বালানি শেষ হলে তাদের মহাকাশযান চলবে না। তখন পৃথিবীতে ফিরে আসা অসম্ভব। পরিচালকের আদেশ অনুযায়ী প্রথম ডকিংয়ের কাজ শুরু করা হয়। স্পেস স্টেশনটা প্রতি মিনিটে 60 ডিগ্রি করে ঘুরছিল। এখন বুদ্ধি খাটিয়ে এটার দরজার মুখ বরাবর ভ্লাদিমিরদের মহাকাশযানটা লাগাতে হবে। লাগালেই মোটামুটি অর্ধেক কাজ শেষ। তবে মনে রাখতে হবে যে এই মুখ বরাবর লাগাতে যেয়ে কিন্তু তাদের মহাকাশযানটা স্টেশনে ক্র্যাশ করতে পারে, তখন মুহূর্তেই মৃত্যু। তাই খুব বুঝে শুনে স্টেশনের কাছে যেতে হবে। প্রথম চেষ্টা করা হয়, কিন্তু জায়গা মতো ডক হয় না। ভুল জায়গায় ধাক্কা লেগে ভ্লাদিমিরদের মহাকাশযানটা পিছনে চলে আসে। ভ্লাদিমিররা একটু পিছিয়ে যায়। তবে এ সময় আবার ওই স্টেশনের সোলার প্যানেলগুলোর সাথে ভ্লাদিমিরদের ক্র্যাশ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। অনেক চেষ্টার পরে ভ্লাদিমিররা তাদের স্পেসক্রাফটটা দূরে নিয়ে আসে। অল্পের জন্য তারা বেঁচে যায়। এরপর কন্ট্রোল রুম থেকে নভোচারীদেরকে বিরতি নিতে বলা হলো। কিছু পরে দ্বিতীয় চেষ্টা করা হবে। সবার মনে ভয় ভয় অবস্থা বিরাজ করছিল। এদিকে ভিক্টর একটা হিসাব করে। সেই হিসাব করে বলে স্টেশনটার দরজা ঠিক 6 মিনিট পর পর ঘুরে তাদের সামনে আসে। মানে প্রতি 6 মিনিট পর পর তারা স্টেশনের দরজাটা তাদের সামনে দেখতে পায়। তো ভিক্টরের কথা হলো ঠিক এই 6 মিনিটের মধ্যেই যদি তারা তাদের মহাকাশযান স্টেশনের কাছে নিয়ে যায় তাহলে তারা এই দরজা ধরতে পারবে। এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ, কারণ ঠিক এই 6 মিনিটের মধ্যে স্টেশনের গেট বরাবর যেতে হলে প্রচুর গতির দরকার। আর এত গতিতে গিয়ে যদি ডক না হয়
তাহলে ধাক্কা লেগে বড় ধরনের ক্রাশ হবে, একদম নির্ঘাত মৃত্যু। ভিক্টর এই সাহস পাচ্ছিল না, তবে ভ্লাদিমির তাকে সাহস দিয়ে এই চেষ্টাটা করে। এই ব্যাপারে কিন্তু কন্ট্রোল রুমের কেউ জানত না। এরপর দ্রুত গতিতে স্পেস স্টেশনের দিকে এগিয়ে যাওয়া হয় এবং ঠিক 6 মিনিটের মধ্যেই স্টেশনের দরজা তাদের সামনে ঘুরে আসে। আর এ সময় নভোচারীরা তাদের মহাকাশযান ওই দরজায় লাগিয়ে দিতে সক্ষম হয়। এটা অদ্ভুত হলেও সত্য যে তারা এরকম একটা রিস্ক নিয়েই কাজ করতে পেরেছে। ডকিং তাহলে কমপ্লিট, দ্বিতীয় চেষ্টাতেই তারা সফল। পরে এই ব্যাপারটা কন্ট্রোল রুমে জানানো হয়। তারা তো জানতে পেয়ে যেমন অবাক তেমনি অনেক খুশি। এবার তাহলে স্টেশন মেরামত করার পালা। স্টেশন ঠিক হয়ে গেলে এটা আবার পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবে, তখন পৃথিবী থেকেই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর একে একে নভোচারী 2 জন এই মহাকাশ স্টেশন অর্থাৎ স্যালুইট 7-এ প্রবেশ করে। কিন্তু এ সময় কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছিল স্টেশনের মেরামতের কাজে শুধুমাত্র ভিক্টর যাবে, ভ্লাদিমির মেরামতে যেতে পারবে না। ভ্লাদিমিরকে তাদের মহাকাশযানের মধ্যেই থাকতে বলা হয়। ভ্লাদিমির তখন তাকে না পাঠানোর কারণটা জানতে চায়। পরিচালক বলেন 2 জনই মেরামত কাজে গিয়ে যদি কোনো ধরনের দুর্ঘটনায় পড়ে, দেখা গেল ভিতরে বিষাক্ত গ্যাস রয়েছে বা ভিতরে কোনো বিস্ফোরণ হলো, তখন কিন্তু তাহলে একসাথে 2 জনই মারা যাবে। 2 জনের মৃত্যুর থেকে 1 জনের মৃত্যু উত্তম, তাই 1 জনই ভিতরে যাক। তো এরপর ভিক্টর একা স্টেশনের ভিতরে যায়। ভিতরে আসার পর দেখা গেল এখানে বিষাক্ত গ্যাস বা এরকম ক্ষতিকারক কিছুই নেই, তবে পুরো স্পেস স্টেশন ঠান্ডায় ফ্রিজ হয়ে গেছে। মানে ভিতরে বরফ জমে পড়ে থাকতে দেখা যায়, এতই ঠান্ডা। পরে ঘাটাঘাটি করে জানা গেল স্পেস স্টেশনে কোনো বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না, মানে কোনো কারণে এখানকার বিদ্যুৎ লাইনটা বিচ্ছিন্ন। আর বিদ্যুৎ না থাকায় এতদিন এখানে হিটার বন্ধ ছিল, আর হিটার বন্ধ থাকলে তো ভিতরে ঠান্ডা হবেই। এছাড়াও এখানে একটা পানির ট্যাঙ্ক ফেটে থাকতে দেখা যায়, তো সেই পানি ভিতরে এসে সবকিছু ফ্রিজ হয়ে গেছে। এদিকে স্টেশনের ভিতরে যেহেতু কোনো বিপদ নেই, তাই ভ্লাদিমিরও সেখানে চলে আসে। এরপর কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলো। ভ্লাদিমিররা তাদের এখানকার অবস্থাটা বুঝায় এবং সাথে জিজ্ঞেস করে তারা এখন কি করবে। তখন কন্ট্রোল রুম থেকে বলা হলো ভিক্টররা আপাতত বিশ্রাম নিক, আর এই ফাঁকে কন্ট্রোল রুমের সবাই আলোচনা করে ঠিক করবে যে ভিক্টরদের পরবর্তী করণীয়টা কি। এরপর কন্ট্রোল রুমে বিশাল এক মিটিং বসে। স্টেশন তো জমে বরফ হয়ে গেছে, এখন এই বরফ কিভাবে গলানো যায়, কারণ বরফ জমে থাকা অবস্থায় মেশিন কাজ করবে না, এগুলো চেক করাও সম্ভব নয়। এখানে একজন এক এক পরামর্শ দিচ্ছিলেন। কেউ বলছিলেন ভিতরে কোনোভাবে হিটার চালাতে হবে, এরপর বরফ গলবে, তারপর মেশিন চেক করতে হবে। তবে এখানে একজন ডাক্তার এসে বলেন ওই 2 নভোচারীকে দিয়ে এই স্টেশন মেরামতের কাজ করানোটা কোনো মতেই উচিত হবে না, কারণ এত বড় একটা স্টেশন পুরোপুরি ঠিক করতে হলে 10 থেকে 12 দিনের মতো সময় লাগতে পারে। এখন এই 10-12 দিন যদি ওই নভোচারীরা স্টেশনের ওই রকম ঠান্ডায় কাজ করে, তাহলে তারা নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে, তাদের মৃত্যুও হতে পারে। তো ডাক্তারদের কথা হলো নভোচারীদেরকে দিয়ে এই স্টেশন ঠিক না করিয়ে স্টেশনটা পৃথিবীতে নিয়ে এসে ঠিক করা হোক। এরপর পরিচালক সরাসরি নভোচারীদের সাথে কথা বলেন। তাদেরকে বলা হয় স্টেশন ঠিক করার দরকার নেই, বিপদ হতে পারে, তার থেকে বরং তারা স্টেশনকে তাদের সাথে করে নিয়ে এসে ভারত মহাসাগরে ফেলুক, পরে পৃথিবীতে এটা ঠিক করা যাবে। কিন্তু নভোচারীরা এখানে বলছিল তারা তো মাত্র এখানে আসলো, এখনও তো সময় আছে, তারা একটু চেষ্টা করে দেখুক তারা নিজেরা এটা ঠিক করতে পারে কিনা। তখন পরিচালক অনেক ভেবে 5 দিনের মতো সময় দেন। 5 দিনের মধ্যে যদি তারা ঠিক করতে পারলো তো হলো, আর যদি না হয় তাহলে তারা এটাকে ভারত মহাসাগরে ফেলবে। তো হাতে মাত্র 5 দিন, বিশাল অভিযান শুরু হয়। তারাই স্টেশন ঠিক করেই ছাড়বে। এখন স্টেশন ঠিক করার জন্য সবার আগে যেটা করতে হবে তা হলো স্টেশনের বরফ গলানো, কারণ বরফ না গললে স্টেশনের কোনো ডিভাইস, ইলেকট্রনিক্স এগুলো চেক করে দেখা যাবে না। ভিক্টর তখন স্টেশনের হিটারটাকে খুলে আনে। এরপর এই হিটারটা স্টেশনের সোলার প্যানেলের সাথে সরাসরি কানেক্ট করা হয়। পরে এই সোলার প্যানেলগুলোতে সূর্যের আলো আসে, তখন সেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই বিদ্যুৎ দিয়ে হিটারটা চলে। হিটার থেকে তাপ বেরোচ্ছিল, এতে ধীরে ধীরে স্টেশনের ঠান্ডা একটু কমে যায়। একটা সময় সব বরফ গলে বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়। এখন আবার এই পানির কণাগুলোকে সরাতে হবে। এরপর ভ্লাদিমিররা স্টেশনের সব পানির কণাগুলোকে ধীরে ধীরে সরিয়ে নেয়। এভাবে 3 দিন কাজ করার পর পুরো স্টেশন এখন পরিষ্কার। তবে এখন হাতে আছে আর মাত্র 2 দিন। এদিকে এই 3 দিনের মধ্যেই ভিক্টররা ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে। তাদের গায়ে এখন ভালো রকমের জ্বর, তাদের গরমের দরকার। ভিক্টর একটা সময় স্টেশনে একটা মদের বোতল খুঁজে পায়। আসলে ভ্লাদিমির এখানে আসার সময় তার সাথে লুকিয়ে একটা রেড ওয়াইন এনেছিল, তো
তো এই মদ তারা দুজন পান করে, এতে যদি তাদের ঠান্ডাটা একটু কমে যায়। তাদের ভালোই কষ্ট হচ্ছিল। এ সময় আবার দেখা যায় তাদের সাথে একটা পোকাও এখানে রয়েছে। তাদের সাথেই মনে হয় পৃথিবী থেকে এটা এসেছিল। নভোচারীরা এটা দেখে বেশ অবাক হয়। এরপরে ভিক্টররা আবার তাদের কাজ শুরু করে। পুরো স্টেশন চেক করে দেখা হচ্ছিল, একে একে সব সার্কিট চেক করে দেখা হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো সমস্যা পাওয়া যাচ্ছিল না। পরে বোঝা যায় স্টেশনের কোনো সার্কিট বা কোনো ডিভাইস কিছুই নষ্ট হয়নি। এখানে শুধু বিদ্যুৎটা নেই, আর বিদ্যুৎ না থাকার কারণেই স্টেশনটা চলে না। বিদ্যুৎ চলে আসলেই সব ডিভাইস আগের মতো কাজ করা শুরু করবে। তাহলে এখন এই বিদ্যুৎ না থাকার কারণটা জানা দরকার। এরপর অনেক ঘাটাঘাটির পর দেখা গেল এই স্টেশন যে ব্যাটারিগুলো দিয়ে চলে, এই ব্যাটারিগুলো কোনো কারণে চার্জ হচ্ছে না। মানে ব্যাটারি তো সোলারের সাথে লাগানো আছে, সূর্যের আলোতেই এগুলো চার্জ হয়। তবে এখানে সবকিছু ঠিকঠাক কানেক্ট করা থাকলেও কেন জানি তারপরও ব্যাটারি চার্জ হচ্ছে না। বিষয়টা খুবই চিন্তার। একসময় ভিক্টর বলে তার মনে হয় স্টেশনের ভিতরে বিদ্যুৎ লাইনের কোনো প্রবলেম নেই, লাইনের সমস্যাটা সম্ভবত স্টেশনের বাইরে। এখন তাদের কথা হলো তারা স্টেশনের বাইরে বের হয়ে চেক করে দেখবে বাইরে কোনো সমস্যা হয়েছে কিনা। এরপর ভ্লাদিমির স্টেশনের বাইরে আসে। বেশ কিছু জায়গা চেক করতে করতে দেখা গেল স্টেশনের বাইরে যে ব্যাটারি সেন্সরটা রয়েছে, এটার উপরের ঢাকনাটা কোনো কারণে চ্যাপ্টা হয়ে গেছে বা থেতলে গেছে। হয়তো এটা ওই আগে গ্রহাণু ঘর্ষণের জন্যই হয়েছিল। এখন এই ঢাকনাটা চ্যাপ্টা হওয়ার জন্য এর ভিতরে যে সেন্সর রয়েছে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, আর এই সেন্সরে আলো পৌঁছায় না জন্যেই ব্যাটারিগুলো চার্জ নিচ্ছে না। তাহলে এটাই হচ্ছে সেই কারণ যার কারণে স্টেশনে বিদ্যুৎ নেই। এখন সেন্সরের এই নষ্ট ঢাকনাটা তুলে ফেলা দরকার। এটা তুলে ফেললেই ভিতরে আলো যাবে, ব্যাটারি চার্জ নেওয়া শুরু করবে, যার অর্থ হলো স্টেশনে বিদ্যুৎ চলে আসবে। এক কথায় এই ঢাকনা তুলে ফেললেই স্টেশন পুরোপুরি ঠিক। এখন এই ঢাকনা কিভাবে তোলা যায় এটাই হচ্ছে কাজ। সবাই এটাই ভাবছিল। এ সময় আবার ভ্লাদিমির লক্ষ্য করে ভিক্টর কেন জানি কোনো কথা বলছে না, তার কোনো সারা শব্দ নেই। সে চিন্তিত হয়ে স্টেশনের ভিতরে তাকায়। দেখা গেল ভিতরে আগুন লেগে গেছে। এটা দেখে তো ভ্লাদিমির আঁতকে উঠে, এই আগুন লাগলো কিভাবে? পরে অবশ্য জানা যায় যে এই আগুন লাগার কারণটা ছিল শর্ট সার্কিট। পানির ওই বিন্দু বিন্দু কণাগুলো ব্যাটারিতে শর্ট সার্কিট করিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। এখন এই অবস্থা দেখে ভ্লাদিমির ব্যাকুল হয়, ভিক্টরকে বাঁচাতে হবে। ভ্লাদিমির ভিতরে যেতে পারছিল না, কারণ স্টেশনের দরজা ভিতর থেকে লাগানো। তবে ভাগ্যক্রমে ভিক্টর নিজেই আগুন নিভাতে সক্ষম হয়, কিন্তু এতে আবার তার মুখ কিছুটা পুড়ে গিয়েছিল। যাই হোক, ভিক্টর বেঁচে গেছে, এটাই সবথেকে বড় কথা। কিন্তু এই আগুন লাগার জন্য স্টেশনের কিছু ইলেকট্রনিক্স নষ্ট হয়ে গেছে, তাই কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাচ্ছিল না। এদিকে নভোচারীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কন্ট্রোল রুমের সবাই খুবই চিন্তিত হয়। তারা ভাবছিল ভিক্টরদের সাথে আবার কি হলো। পরের দিকে ভ্লাদিমির কোনোভাবে কিছু ইলেকট্রনিক্স ঠিক করে নেয়। এরপর দীর্ঘ 9 ঘন্টা পরে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাচ্ছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে। ভ্লাদিমির বলে আগুন লাগার কারণে তাদের স্টেশনে যেমন ক্ষতি হয়েছে, তেমনি তাদের মহাকাশযানেও ক্ষতি হয়েছে। ভ্লাদিমির জানায় তাদের মহাকাশযানের ইঞ্জিন আর কাজ করছে না। মানে তারা আর এই মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসতে পারবে না, ইঞ্জিন যেহেতু নষ্ট। এখন এই স্টেশন ঠিক করা তো দূরে থাক, এই 2 নভোচারীকে এখন পৃথিবীতে ফিরে আনাই বড় চ্যালেঞ্জ। কারণ তারা নিজে থেকে পৃথিবীতে আসতে পারছে না, তাদেরকে যেয়ে নিয়ে আসতে হবে। এই ব্যাপারটা জানার পর আবার কন্ট্রোল রুমে আলোচনা বসে। তারা এখন কি করবে, এই 2 জনকে এখন কিভাবে উদ্ধার করা যায়। বিজ্ঞানীরা এখানে বলছিল ওই 2 নভোচারীর কাছে এখন অন্য নভোচারীদেরকে পাঠাতে হবে, তারা যেয়ে ওই 2 জনকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু এখানে কথা হলো তাদের কাছে যেয়ে তাদেরকে উদ্ধার করে আনতে হলে কমপক্ষে 3 থেকে 4 দিনের মতো সময় দরকার। কিন্তু এই স্টেশন বা মহাকাশযান মিলিয়ে আর 2 দিনের বেশি অক্সিজেন নেই। মানে ভিক্টররা 2 দিনের বেশি সময় স্টেশনে টিকতে পারবে না, কারণ অক্সিজেন যেহেতু অনেক কম। গবেষণা সংস্থা এখানে অনেক আলোচনা করছিল। তারা উপায় খুঁজছে কিভাবে তাদেরকে 3-4 দিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু অক্সিজেন বাদ দিয়ে তো তাদেরকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তো সবশেষে সিদ্ধান্ত হলো যে তারা ওই 2 জনের মধ্যে একজনকে বাঁচাতে পারবে। তারা একটা বুদ্ধি করে। বুদ্ধিটা হলো এরকম, ওই স্টেশনে ভিক্টর ও ভ্লাদিমির 2 জন রয়েছেন। এখন এই 2 জনের মধ্যে যদি একজন এই মুহূর্তেই মারা যায়, তাহলে বাকি থাকে একজন। তখন এই একজন ওই অক্সিজেন একা গ্রহণ করলে সে 4 দিন পর্যন্ত বাঁচতে পারবে। আর এই সময় অন্য নভোচারীরা সেখানে চলে যাবে, তখনই একজনকে উদ্ধার করা হবে। মানে মোট কথা হলো অক্সিজেন যেহেতু কম, তাই একজন মারা যাক, আর অন্যজন তখন বাকি সব অক্সিজেন দিয়ে 4 দিন বেঁচে থাকুক।
ব্যাপারটা এখানে মর্মান্তিক হলেও এটাই বাস্তবতা। এখানে একজনকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় নেই। এরপর পরিচালক ভ্লাদিমিরকে কল করেন। তাকে বলা হয়েছে তাদের মধ্যে একজনকে বাঁচানো যাবে। এখন তারা কাকে বাঁচাবে? ভ্লাদিমির তখন ভিক্টরকে বাঁচাতে বলে। এর কারণ ভিক্টর তার থেকে বেশি জ্ঞানী এবং অভিজ্ঞ। আর এছাড়া এখানে ভ্লাদিমির কিন্তু মানসিকভাবে কিছুটা অসুস্থ, তো এজন্যই সে এভাবে বলছে। তো এটাই হলো সিদ্ধান্ত, এখন তাহলে ভিক্টরকে বাঁচাতে হবে। মানে তাহলে এখন ভ্লাদিমির নিজে থেকেই আত্মহত্যা করতে যাচ্ছে। সে মারা গেলেই তো পুরো অক্সিজেনটা ভিক্টর নিতে পারবে। এদিকে গবেষণা সংস্থায় ভ্লাদিমিরের স্ত্রীকে ডাকা হয়েছিল, যাতে ভ্লাদিমির মারা যাওয়ার আগে তার স্ত্রী বাচ্চার সাথে শেষ কথাগুলো বলে নিতে পারে। এখানে খুবই হৃদয় বিদারক কিছু কথা হয়। কোনো মানুষ জানে যে সে এখন মারা যাচ্ছে, তার একটা ছোট মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে। তো মৃত্যুর আগের এই কথাগুলো খুব আবেগ থেকে হচ্ছিল। ভ্লাদিমির তার স্ত্রী কন্যা সবার কাছে বিদায় নিয়ে নেয়। তার স্ত্রী শুধু এতটুকুই বলে সে তার স্বামীর এরকম মৃত্যু কোনোভাবেই মেনে নিবে না। সেখানে প্রচুর রাগ দেখায় এবং রাগ দেখিয়ে চলে যায়। অন্যদিকে এই খবরটা যখন ভিক্টর জানতে পারে যে সে একা শুধু বাঁচতে পারবে, ভ্লাদিমির মারা যাচ্ছে, সে মোটেও এটাতে রাজি হয় না। সে বলে হয় তারা দুইজনই বাঁচবে, নয়তো দুইজনই মরবে। ভিক্টর খুবই দক্ষ এবং অভিজ্ঞ একজন নভোচারী ছিলেন। তিনি এত সহজে হার মানার পাত্র নন। ভিক্টর বলে তারা দুইজনই এবার স্টেশনের বাইরে যাবে। বাইরে যে সেন্সরের ঢাকনাটা নষ্ট, এটা তারা খুলে ফেলার চেষ্টা করবে। দুইজন মিলে যদি এই ঢাকনাটা মেরে বা ভেঙে সরানো যায়, তাহলে তো সেন্সর আবার কাজ করতে শুরু করবে। সেন্সর কাজ করলেই স্টেশনে বিদ্যুৎ আসবে, আর স্টেশনে বিদ্যুৎ এসে গেলেই কিন্তু এখানে অক্সিজেন জেনারেটর থেকে অক্সিজেন উৎপাদন শুরু হবে। তখন আর কোনো ভয় নেই। তারা দুইজনই তখন 4 দিন কেন 1 সপ্তাহ অনায়াসে পার করতে পারবে। ভিক্টরের এখানে তীব্র জেদে এটাই করা হয়। নভোচারী দুইজন বাইরে চলে এসেছিল, ঢাকনাটা সরাতে হবে। ভ্লাদিমির একটা হাতুড়ি নিয়ে এসেছিল, এটা দিয়ে সে ওই ঢাকনায় অনবরত আঘাত করে। মহাকাশে এভাবে হাতুড় চালানোর সিন ইতিহাসে বিরল। কাজটাও খুবই ঝুঁকিপূর্ণ। তারা কিন্তু এখন মহাকাশে ভেসে আছে। ভ্লাদিমির আটসাট হয়ে হাতুড়ি চালাচ্ছিল, আর তাকে গার্ড করছে ভিক্টর। মানে ভিক্টর রশি দিয়ে নিজেদেরকে স্টেশনের সাথে আটকে রাখে। তারা যদি কোনোভাবেই স্টেশন থেকে ছুটে যায়, তাহলে কিন্তু তারাই সীমাহীন মহাকাশে হারিয়ে যাবে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। ঘণ্টাখানেক চেষ্টা করা হয়, কিন্তু সেই ঢাকনা কোনোভাবেই ভাঙে না। এটা খুবই শক্ত অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। ভ্লাদিমিররা নিরাশ হয়ে বসে থাকে, তারা পারছে না। স্টেশন পৃথিবীর ছায়ার দিকে চলে আসে, তাই এখন এখানে রাত। রাতের দিকে ঠান্ডা আরও বেড়ে যায়। তো এই ঠান্ডা যত বাড়বে, অ্যালুমিনিয়াম কিন্তু তত সংকুচিত বা ভঙ্গুর হবে। মানে যদি ভীষণ ঠান্ডায় এই ঢাকনার উপর বারবার আঘাত করা যায়, তাহলে এটা খুলে আসতে পারে। এরপর যখন ঠান্ডা অনেক বেড়ে যায়, তখন ভ্লাদিমিররা আবার এসে এই ঢাকনায় আঘাত করে। এভাবে বেশ কিছু চেষ্টার পর একটা সময় ঢাকনা খুলে গেল। সাথে সাথেই সেন্সর চালু হয়। সোলার প্যানেলগুলো সূর্যের দিকে মুখ করে নেয়। স্টেশনে বিদ্যুৎ চলে এসেছিল, স্টেশন এখন পুরোপুরি ঠিক। বিদ্যুৎ আসায় হিটার চালু হয়, অক্সিজেন জেনারেট হয়। এখন আর কোনো ভয় নেই। ভ্লাদিমিররা এখন আরামে এখানে বেশ কিছুদিন থাকতে পারবে। পরে একটা সময় অন্য নভোচারীরা চলে আসলে তারা দুইজন তখন তাদের সাথে আবার পৃথিবীতে ফিরে আসতেও পারবে। তাহলে অবশেষে এই মহাকাশ স্টেশন অর্থাৎ স্যালুইট 7 উদ্ধার কাজ সম্পন্ন হলো। এই কাজটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ এবং একই সাথে রোমাঞ্চকর। বিজ্ঞানীরা যা কল্পনা করেছিল, এই 2 নভোচারী তা বাস্তবে করে দেখিয়েছে। এত কিছু হলো এখানে, তার একদম মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের মনোবল এবং মেধা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তো এটাই ছিল সেই স্যালুইট 7 উদ্ধার কাজ। এটা পুরোপুরি একটা সত্য ঘটনা, এবং এই মুভিতে যা যা দেখানো হয়েছে তা সবই সত্য। একটুও বাড়িয়ে দেখানো হয়নি, সবকিছু অ্যাকুরেট। যাদেরকে নিয়ে এই ঘটনা, এই হচ্ছে তারা 2 জন, ভ্লাদিমির এবং ভিক্টর। আর এটা হলো ওই সময়ের মহাকাশ স্টেশন স্যালুইট 7। মহাকাশ সীমাহীন, এর রহস্য সীমাহীন। ভালো থাকবেন সবাই।